আসসালামু আলাইকুম। অ্যাডমিশন ব্যাচ সকলকে আজকের এই দুপুরবেলা ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা দ্বিতীয় পত্রের ক্লাসে স্বাগতম। সবাই কি কথা ঠিকভাবে শুনতে পাচ্ছেন? ওকে, আমাদের যে ক্লাসটা মিসিং হয়েছিল সেই ক্লাসটা নিয়ে আমরা আলোচনা করবো আজকে ইনশাল্লাহ। ওকে, সবাই একটু তাড়াতাড়ি যুক্ত হয়ে যান। সবাই নিশ্চয়ই ভালো আছেন। আজকে আমরা এই দুটো অধ্যায় নিয়ে আলোচনা করব। সংগঠন, কর্মী সংস্থান, কর্মী সংখ্যান লিখে ফেলছি, সংস্থান, কর্মী সংস্থান। ওকে, এই দুটো অধ্যায় নিয়ে আলোচনা করব আমরা আজকে। এবং এই অধ্যায়গুলোর বিগত বছরে যে প্রশ্ন আছে সেগুলো নিয়ে আলোচনা করবো ইনশাল্লাহ। একটা মিনিট। ওকে, আজকে শরীর বেশ ভালো না, মাথাটা একটু ব্যথা। তারপর ক্লাস নিতে পারবো ইনশাল্লাহ। ওকে, আমরা শুরু করে দিচ্ছি সংগঠন থেকে। আগে আগে আমরা সংগঠন নিয়ে আলোচনা করি, হ্যাঁ? ওকে, সবাই মনে উঠে চলে আসছেন, আর লাগবে না। সংগঠন, তো এটা শব্দটা হচ্ছে অর্গানাইজেশন, বা এই শব্দটা এসেছে আমাদের অর্গানিজম শব্দ থেকে। ঠিক আছে, সেই শব্দ থেকে অর্গানাইজিং শব্দটা এসেছে। তো সংগঠন কি, এটা বিষয়টা যদি আপনার মানে বুঝতে চান, বিষয়টা হচ্ছে এরকম: কাজটাকে বিভিন্ন ভাগে ভাগ করা, ভাগ করার পরে আপনার দায়িত্ব এবং কর্তব্যগুলো কারো হাতে তুলে দেওয়া এবং তাদের মধ্যে একটা সম্পর্ক নির্ধারণ করা। যেমন আমাদের প্রতিষ্ঠানের ক্ষেত্রে সংগঠনের বিষয়টা বাংলা ক্লাসের বিভক্ত, ইংলিশ ক্লাস, অ্যাকাউন্টিং ক্লাস, ম্যানেজমেন্ট ক্লাস, ফিনান্স ক্লাস। তো এই যে কাজগুলোকে ভাগ করছে, ভাগ করার পরে অ্যাকাউন্টিং ক্লাসের দায়িত্ব একজনের, ইংলিশ ক্লাসের দায়িত্ব একজনের, এভাবে কাজগুলো কি করছে, বিভিন্ন ভাগে ভাগ করেছে এবং মানুষের উপর দায়িত্ব এবং কর্তব্য দিচ্ছে। তারপর সবার মধ্যে একটা পারস্পরিক সম্পর্ক নির্ধারণ করেছে। এটা হচ্ছে আমাদের এই সংগঠনের কাজ। প্রয়োজনে একটু সংগঠনের ইয়েটা দেখেন, যে সংগঠনের প্রক্রিয়াটা।
সংগঠনের প্রক্রিয়া হচ্ছে চারটি, মানে চারটি ধাপে সম্পর্কিত হয়। প্রথম হচ্ছে কার্য ভাগ করা, অ্যাকাউন্টিং, ফিন্যান্স, ইংলিশ, বাংলা, ম্যানেজমেন্ট। এরপরে দায়িত্ব এবং কর্তৃত্ব সংজ্ঞায়িতকরণ, যে কাকে কতটুকু কাকে কি দায়িত্ব দেওয়া হবে এগুলো সংজ্ঞায়িত করা। অ্যাকাউন্টিং রিয়াজ স্যার, ফিনান্স শহীদ স্যার, ইংলিশ আমির স্যার, বাংলা মীর জাহিদ স্যার, ব্যবস্থাপনা সম্রাট স্যার। এবং দায়িত্ব এবং কর্তৃত্ব অর্পণ, তাদের উপর এই দায়িত্বগুলো কর্তব্যগুলো দেওয়া হবে। পারস্পরিক সম্পর্ক নির্ধারণ, এরপরে এই যে অ্যাকাউন্টিং, ফিনান্স, ইংলিশ, বাংলা, ম্যানেজমেন্ট যাদের উপর দায়িত্ব দেওয়া হবে তাদের আপনি তাদের মধ্যে একটা সম্পর্ক নির্ধারণ করবেন। মূলত এই কাজটা হচ্ছে সংগঠনের কাজ, যে কাজ বিভক্ত করা, দায়িত্ব কর্তৃত্ব বন্টন করে দেওয়া, তাদের মধ্যে একটা পারস্পরিক সম্পর্ক নির্ধারণ করা যেন কাজ করতে পারে সুন্দরভাবে। পরিকল্পনা হচ্ছে ব্যবস্থাপনার সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ। পরিকল্পনা, এই পরিকল্পনার পরের দ্বিতীয় গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে সংগঠন। সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ কি? পরিকল্পনা, 1 নম্বর। আর 2 নম্বর গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে সংগঠন। এটাও মাথায় রাখতে হবে। আচ্ছা, তারপর হচ্ছে ব্যবস্থাপনা চিত্র বা নকশা। ব্যবস্থাপনা চিত্র বা নকশা বলা হয় সংগঠনকে। কাকে? সংগঠনকে। তো এগুলোর মধ্যে ইম্পর্টেন্ট হচ্ছে, যে টপিকটা ইম্পর্টেন্ট সেটা বলে দিচ্ছি, এটা একটু আসতে পারে সর্বোচ্চ। সংগঠনকে পিরামিডের সাথে তুলনা করেছে কে? কুনস এন্ড ডোনেল। সংগঠনকে পিরামিডের সাথে বা পিরামিডের আকৃতির সংগঠনের প্রবক্তাকে কুনস এন্ড ডোনেল। এটা একটু দরকার হতে পারে। এরপরে হচ্ছে এই সংগঠন কাঠামোকে চিত্রের সাহায্যে প্রকাশ করা হচ্ছে সংগঠন চার্ট। ওই যে সংগঠন কাঠামোটা চিত্রের সাহায্যে প্রকাশ করা হচ্ছে সংগঠন চার্ট। যেমন সংগঠন চার্ট একটা এঁকে দেখাচ্ছি। ধরেন আমাদের প্রতিষ্ঠানে একটা ধরেন একটা অনুমান, যে প্রতিষ্ঠানের ক্ষেত্রে যদি আমরা বলি, ধরেন জোড়া মই সেগুলোর মতো, এমনিতেই বুঝায় জোড়া মই সেগুলো ছাড়া, তাহলে আর একটু বুঝতে সুবিধা হবে। ধরেন নাজমুল স্যার, রিয়াদ স্যার, আমির স্যার, সম্রাট স্যার, শহীদ স্যার, রোমেন স্যার, মীর জাহিদ স্যার, হাসনাত স্যার, মারুফ স্যার, আরো কর্মচারীরা, প্রতিষ্ঠানে আমাদের কিছু কর্মচারী আছে এরা। এই যে আমাদের একটা চার্ট, এই চার্টটাকে আমরা বলবো, এইটা চার্টটা যখন আমরা চিত্রের সাহায্যে দেখাবো, সেটা হচ্ছে আমাদের এই সংগঠনের কাঠামোটা যদি চিত্রের সাহায্যে দেখানো হয় সেটাকে বলা হয় সংগঠন চার্ট। এভাবে চিত্রের সাহায্যে দেখানো হলে আসলে এগুলো সরাসরি প্রশ্ন আসবে না। তো পিরামিড আকৃতির সংগঠন বলছেন কে? কুনস এন্ড ডোনেল। এটা ইম্পর্টেন্ট। তারপরে হচ্ছে সংগঠনের প্রক্রিয়ার ধাপগুলো, এত বললাম, এটা মুখস্থ করে রাখবেন। সংগঠন প্রক্রিয়ার 4টা ধাপ, এই 4টা ধাপ মুখস্থ করতে হবে। কাজ ভাগ করে দেওয়া, দায়িত্ব কর্তব্য সুস্পষ্ট করে সংজ্ঞায়িত করা, দায়িত্ব কর্তৃত্ব অর্পণ করা, পারস্পরিক সম্পর্ক স্থাপন করা। এই 4টা কাজ হচ্ছে আমাদের সংগঠনের ধাপ বা প্রক্রিয়া। এটাকে বলা হয় সংগঠনের প্রক্রিয়া। ওকে, এরপরে আমরা আসি এই যে বিজনেস স্কোয়াড, এটা একটা সংগঠন। এই বিজনেস স্কোয়াড এর কি আছে? একটা কিছু আপনার আদর্শ হওয়ার জন্য কিছু গুণাবলী থাকতে হয়। উদ্দেশ্য কেন্দ্রিকতা, উদ্দেশ্য কেন্দ্রিক কি? যে ভালো সেবা দেওয়া, মনে করেন ভালো একটা সেবা দেওয়ার উদ্দেশ্যে আমরা আসছি। বিজনেস স্কোয়াড। আমাদের সংগঠন দিয়ে বোঝাচ্ছি, আমাদের প্রতিষ্ঠান দিয়ে। সহজবোধ্যতা, অবশ্যই প্রতিষ্ঠানটা সহজে বুঝতে পারে, সহজে বোঝা যায় এমন হইতে হবে, জটিল করা যাবে না। বিশ্বায়নের সুযোগ মানে কি? যেই স্যার ইংলিশ নেয় সে ইংলিশ পড়াইতে 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 আমির স্যার ইংলিশে দক্ষ হয়ে যাবে।
রিয়াদ স্যার অ্যাকাউন্টিং পড়াইতে পড়াইতে অ্যাকাউন্টিং এ দক্ষ হয়ে যাবে। সম্রাট স্যার ব্যবস্থাপনা পড়াতে পড়াতে ব্যবস্থাপনা দক্ষ হয়ে যাবে। এটা হচ্ছে বিশেষায়নের সুযোগ। একটা কাজ বারবার করতে করতে এক্সপার্ট হয়ে যাওয়া। সুসংজ্ঞায়িত এবং দায়িত্ব কর্তব্য একদম স্পষ্ট থাকবে। এই ফিনান্সের দায়িত্ব কার? শহীদ স্যার, কোনো সমস্যা হলে শহীদ স্যারকে ধরতে হবে। এই ম্যাথের দায়িত্ব কার? মারুফ স্যার, কোনো সমস্যা হচ্ছে মারুফ স্যারকে ধরো। একদম সুস্পষ্ট দায়িত্ব এবং কর্তৃত্ব যে কাকে কোন দায়িত্ব কর্তৃত্ব দেওয়া হয়েছে সে সেটা জবাবদিহি করবে স্পষ্টভাবে। এই যে এলোমেলো করে রাখা যাবে না যে কাজ একজন বললো কেউ করলো না, তাইলে হবে না, সুস্পষ্ট থাকতে হবে। ভারসাম্যপূর্ণ, এখন একটা ব্যালেন্স করে ভারসাম্য বজায় রাখতে হবে। ধরেন সব কাজ রিয়াজ স্যার করতেছে, সব কাজ রিয়াজ স্যার করে, মারুফ স্যার এরে সারা মাস খুঁজে পাওয়া যায় না, আর রিয়াজ স্যার প্রত্যেকদিন কাজ করতে হয়, তাহলে তো ভারসাম্যপূর্ণ হবে না। সেক্ষেত্রে রিয়াজ স্যারের কাজ, মারুফ স্যারের কাজ একটা ভারসাম্য বজায় রাখতে হবে। রিয়াজ স্যার কাজ করলে এত বেশি, মারুফ স্যারের কোনো কাজ করার খবর নাই, তাইলে হবে না। এটা হচ্ছে ভারসাম্যপূর্ণ থাকতে হবে। আনুগত্য এবং শৃঙ্খলা, অবশ্যই আনুগত্য এবং শৃঙ্খলা বজায় থাকতে হবে প্রতিষ্ঠানের মধ্যে, কারণ আনুগত্য শৃঙ্খলা না থাকলে সংগঠনের কাজটা সুষ্ঠুভাবে সম্পাদন করা যাবে না। এগুলো হচ্ছে আমাদের আদর্শ সংগঠনের বৈশিষ্ট্য, জাস্ট নর্মাল ভাবে পড়লেই হবে। সংগঠনের নীতিমালার মধ্যে লক্ষ্যের নীতি, সবার একটা লক্ষ্য থাকতে হবে, সবার লক্ষ্য এক। দক্ষতার নীতি, কম খরচে বেশি সেবা আবার আয়। কাম্য পরিসর নির্ণয়ের নীতি, ধরেন যার আন্ডারে যতজন কর্মী দিলে সে তাদের কাজ সুষ্ঠুভাবে সম্পাদন করতে পারবে, তার আন্ডারে ততজন কর্মী দিবেন। যেমন আপনার কাম্য পরিসর নির্ণয় নীতি, রিয়াদ স্যারের আন্ডারে 500 জনের দায়িত্ব দিলেন, আমির স্যারের আন্ডারে 300 জন দায়িত্ব দিলেন, নাজমুল স্যারের আন্ডারে 200 জন শিক্ষার্থীর দায়িত্ব দিলেন, যেন তারা কাজ সুষ্ঠুভাবে সম্পাদন করতে পারে। কারণ রিয়াজ স্যারের 500 জন শিক্ষার্থী, সে সুষ্ঠুভাবে চালাইতে পারে। তো 500 জনের জায়গায় তাকে যদি আপনি মাত্র 50 জন দেন, তাহলে দেখা যাবে কি রিয়াজ স্যার এদের কাজ শেষ করে বসে ঘোরাঘুরি করবে। আর নাজমুল স্যার দেখা গেছে 100-200 জনের কাজ ভালো করে করতে পারবে। তাকে যদি আপনি 200 জায়গায় 500 জন দেন, সে তো তখন তাদের সকলের দেখাশোনা বা তাদের সকলের কাজের তত্ত্বাবধায়ন ঠিক মতো করতে পারবে না। এজন্য একজন নির্বাহীর অধীনে যতজন কর্মচারী দিলে তিনি তাদের সকলের কাজ সুষ্ঠুভাবে সম্পাদন করতে পারবেন, তাকে আমরা বলবো কাম্য পরিসর নির্ণয়ের নীতি। জনভাবে যদি বলেন, এখন আমাদের শহীদ স্যার এবং আমাদের আমির স্যার, আমির স্যার মনে করেন যে প্রায় তিনজনের দায়িত্ব পালন করতে পারে, শহীদ স্যার 2 জনের দায়িত্ব পালন করতে পারবে। ধরেন আমির স্যার একাই 3 জন ওয়াইফের দায়িত্ব পালন করতে পারবে, শহীদ স্যার একসাথে 2 জনের দায়িত্ব পালন করতে পারবে। তাহলে শহীদ স্যারের আন্ডারে কন্ট্রোল করতে পারবে কতজনকে? শহীদ স্যার কন্ট্রোল করতে পারবে একসাথে 2জনকে। এজন্য শহীদ স্যারের আন্ডারে 2 জন দিবেন, আমির স্যারের আন্ডারে দিবেন কয়জন? 3 জন। অন্যদিকে চিন্তা করেন মারুফ স্যার একজনের বেশি দায়িত্ব পালন করতে পারবে না বা একজনের বেশি কন্ট্রোল করতে পারবে না, তাকে একজনই দিতে হবে। তো যার আন্ডারে যতজন কর্মচারী দিলে সে তাদের সকলের কাজ সুষ্ঠুভাবে সম্পাদন করতে পারবে, তার আন্ডারে ততজন কর্মচারী নিয়োগ দিতে হবে। সেটা হচ্ছে আমাদের কাম্য পরিসর নির্ণয়ের নীতি। এটা আপনাদের ব্যবস্থাপনার 2য় অধ্যায়ে পড়েছিলাম, এই জন্য আর দেখালাম না। আর জোড়াময় সেগুলোর নীতি হচ্ছে একদম উপরি পর্যায় থেকে নিচু পর্যায় পর্যন্ত কে কার বস সব যেন বুঝতে পারে। মানে সাপোজ নাজমুল স্যার, রিয়াজ স্যার, আমির স্যার, রোমেন স্যার, সম্রাট স্যার, মারুফ স্যার, এভাবে কে কার ঊর্ধ্বতন কে কার অধস্তন যেন বোঝা যায়। এটা লাগবে। আদেশের ঐক্য নীতি, একজন ব্যক্তির আদেশদাতা হবেন
একজন মাত্র ব্যক্তি। ঠিক আছে, এটা একটু দরকার আছে। যেমন দেখা গেছে রিয়াজ স্যার, আমির স্যার একই সাথে মারুফ স্যারকে দুটা ভিন্ন আদি দিচ্ছে। রিয়াজ স্যার বলতেছে এই তুমি আজকে আইকিউ ক্লাস নাও, মারুফ স্যার বলতে আমির স্যার বলতেছে মারুফ স্যারকে এই তুমি আজকে ম্যাথ ক্লাস নাও। তো মারুফ স্যার একসাথে দুইটা ক্লাস কিভাবে নিবে? পারবে? পারবে না। সে কোনো ক্লাসে নিবে না, বলবে স্যার আমি তো কোন ক্লাস নেবে বুঝতে পারতেছি না, এই জন্য নিতে পারি নাই। সে কাজে ফাঁকি দিবে। এই জন্য একই সাথে দুইজন ব্যক্তি কখনো একজন ব্যক্তিকে আদেশ দিবেন না, তখন সেটা দ্বৈত অধীনতা হয়ে যাবে। এই জন্য একজন ব্যক্তির আদেশদাতা হবেন একজন। নর্মাল, এটা আগেও পড়েছি অনেকবার। সারল্য এবং সুষ্ঠু থাকতে হবে, বিশেষণের নীতি থাকতে হবে। এটা তো বললাম আগে যে বিশেষণের নীতি হচ্ছে যে কাজে এক্সপার্ট তাকে দিয়ে একটা কাজ বারবার করানো হবে যেন সেই কাজে আরো দক্ষতা অর্জন করতে পারে। ঠিক আছে, এই আসল পড়াশোনা হচ্ছে এখান থেকে। সংগঠনের প্রকারভেদ, সংগঠনগুলোর প্রকারভেদগুলো দেখেন, একটা একটা করে বুঝাই তাহলে সুবিধা হবে। সবার প্রথম সরল রৈখিক। এখানে আপনার নির্বাহী থাকবে, নির্বাহী বস, তাকে সাহায্য করার কেউ থাকবে না, তাকে সাহায্য করার কেউ থাকবে না, সে একাই সকল দায়িত্ব পালন করবে। ঠিক আছে, এভাবে নির্বাহী থাকে। যেমন হচ্ছে পুলিশের ক্ষেত্রে আমরা যদি দেখি যে ওসি, এসআই, তারপর হচ্ছে এএসআই, সাব ইন্সপেক্টর, কনস্টেবল, নিচে থাকে আনসার। এই যে আপনার ওসি, এসআই, এএসআই, কনস্টেবল, আনসার সবাই হচ্ছে নির্বাহী। এখানে তাদের পরামর্শদাতা থাকে না। এটা হচ্ছে সরলরৈখিক সংগঠন। এটা হচ্ছে সামরিক সংগঠনের সাথে তুলনা করা হয়েছে, সামরিক সংগঠন। কেন? কারণ এই সরলরৈখিক সংগঠন, এইখানে আপনার পুলিশেরও সংগঠন কাঠামোটা একই রকম। ঠিক আছে, এই জন্য এটাকে সামরিক সংগঠনের সাথে তুলনা করা হয়েছে। এটা হচ্ছে সবচেয়ে প্রাচীন সহজ সংগঠন। সরলরৈখিক সংগঠন হচ্ছে সবচেয়ে প্রাচীন, সহজ, অতিমাত্রায় ব্যক্তিকেন্দ্রিক। এজন্য এটা স্বৈরাচারী হয়, স্বৈরাচারীর মতো মনোভাব থাকে যে আমি একাই, আমি যে আদেশ দিব সে আদেশ, এর বিরুদ্ধে কোনো কথা হবে না। এই জন্য একটা তার মধ্যে কি হয়, স্বৈরাচারী মনোভাব থাকতে পারে। ওকে, এই হচ্ছে আমাদের সরলরৈখিক সংগঠন। অন্যদিকে আমরা যদি দেখতে চাই সরলরৈখিক ও পদস্থ, সরলরৈখিক ও পদস্থ এটা কিরকম এখানে একটু দেখেন যে নাজমুল স্যার, রিয়াজ স্যার, আমির স্যার, সম্রাট স্যার, মারুফ স্যার। ধরেন নাজমুল স্যারকে পরামর্শ দেওয়ার জন্য দুজন আছে বা একজন আছে যে মিহির, ইস্তিয়াক, নাজমুল স্যারকে সহায়তা করে। রিয়াজ স্যারকে সহায়তা করে কে? মাসুদ, সে সহায়তা করে। আমির স্যারকে সহায়তা করে কে? ধরেন আপনার আমির স্যারকে সহায়তা করে হৃদয়, সহায়তা করে। এরা হচ্ছে পরামর্শদাতা, সহায়তা। অর্থাৎ নির্বাহী থাকবে প্লাস নির্বাহীকে পরামর্শ দেওয়ার জন্য, সহায়তা করার জন্য বিশেষজ্ঞ লোক থাকবে। এমন সংগঠন কাঠামোকে বলা হয় সরলরৈখিক ও পদস্থ কর্মী সংগঠন। এক্ষেত্রে কি হয়, এই যে যেহেতু সে এক্সপার্ট, সে পরামর্শ দিতে পারে স্যার এটা এইভাবে করেন, এটা এইভাবে করলে ভালো হয়, তাহলে সে কিছুটা তার থেকে ধারণা পায় এবং সে অনুযায়ী কাজ করে। তবে আমাদের মনে রাখতে হবে মূল ক্ষমতা থাকবে নির্বাহীর কাছেই। ওকে, এরপরে আমরা আসি, এরপর আমরা যেটা আসবো সেটা হচ্ছে কার্যভিত্তিক সংগঠন। এটা একটু ইম্পর্টেন্ট। হ্যাঁ, কার্যভিত্তিক সংগঠন কাঠামো, এটাকে বলা হয় ফাংশনাল ফোরম্যানশিপ। এটা ইম্পর্টেন্ট। হ্যাঁ, ফাংশনাল ফোরম্যানশিপ। এর জনক হচ্ছে F.W. টেইলর। এটা উনি 1880 সালের দিকে এই সংগঠনটা আবিষ্কার করেছেন। এখানে কাজটাকে ছোট ছোট ভাগে ভাগ করা হয়
এবং প্রত্যেক বিভাগের প্রধান হিসাবে একজন বিশেষজ্ঞ কর্মী দায়িত্ব পালন করে, মূল দায়িত্ব পালন করে বিশেষজ্ঞ কর্মী। ঠিক আছে, কার্যভিত্তিক সংগঠন, এখানে কোনো নির্বাহী থাকে না, বিশেষজ্ঞ কর্মী মূল দায়িত্ব পালন করে, তিনি নির্বাহী দায়িত্ব পালন করেন। ওকে, এরপরে হচ্ছে আমাদের ম্যাট্রিক্স। এখানে আপনার দুই ধরনের ব্যবস্থাপক থাকে, একটা হচ্ছে দ্রব্যভিত্তিক, একটা হচ্ছে কার্যভিত্তিক। দুই ধরনের ব্যবস্থাপক মিলে একসাথে কাজ করে। যেমন আপনার হচ্ছে যে উৎপাদন বিভাগ, সাপোজ উৎপাদন বিভাগ, বিক্রয় বিভাগ, আপনার একাধিক বিভাগ একসাথে কাজ করে। উৎপাদন বিভাগ, বিক্রয় বিভাগ, আর আরেকটা হচ্ছে আমাদের ক্রয় বিভাগ। তিনটা বিভাগ, এই তিনটা বিভাগ। আর তার সাথে আপনারা মনে করেন যে এ প্রোডাক্ট, বি প্রোডাক্ট, সি প্রোডাক্ট। তো উৎপাদন বিভাগের দায়িত্ব দিলাম শহীদ স্যারকে, বিক্রয় বিভাগের দায়িত্ব হচ্ছে রিয়াদ স্যারের, ক্রয় বিভাগের দায়িত্ব হচ্ছে আমির স্যারের। অন্যদিকে এ প্রোডাক্ট বিক্রি করার দায়িত্ব হচ্ছে নাজমুল স্যারের, বি প্রোডাক্ট বিক্রির দায়িত্ব হচ্ছে মারুফ স্যারের, সি প্রোডাক্ট বিক্রির দায়িত্ব হচ্ছে রোমেন স্যারের। তাহলে একসাথে আপনার তিনটা প্রোডাক্ট। আবার উৎপাদকের জন্য তাহলে এখানে কি হচ্ছে দেখেন, একটু ভালো করে লক্ষ্য করেন। এই যে এখানে শহীদ স্যার, নাজমুল স্যার একসাথে মিলিত হচ্ছে, তাদের মধ্যে মিল হচ্ছে। রিয়াদ স্যার, নাজমুল স্যার একসাথে মিলিত হবে এখানে। আমির স্যার, নাজমুল স্যারের সহায়তায় একসাথে কাজ করবে এখানে। এই যে একদিকে আপনার আপনার কার্যভিত্তিক, কাজ অনুযায়ী বিভক্তকরণ, এই যে কাজ কার্যভিত্তিক। একদিকে হচ্ছে আপনার দ্রব্যভিত্তিক, দ্রব্য অনুযায়ী আলাদা আলাদা দ্রব্য, প্রোডাক্ট, প্লাস হচ্ছে কার্যভিত্তিক, প্রজেক্ট। এই দুই ধরনের ব্যবস্থাপক একসাথে হয়ে আমাদের কার্য সম্পাদন করলে সেই ধরনের সংগঠনকে বলা হয় আপনার ম্যাট্রিক সংগঠন। অর্থাৎ দ্রব্যভিত্তিক এবং কার্যভিত্তিক এই দুই ধরনের সংগঠন ব্যবস্থাপকের সমন্বয়ে যে সংগঠন কাঠামো গড়ে ওঠে সেটা হচ্ছে আমাদের ম্যাট্রিক সংগঠন। এখানে মনে রাখতে হবে, যেহেতু একসাথে দুইজন আদেশ দেন, দ্বৈত অধীনতা, দ্বৈত অধীনতার সৃষ্টি হয়। এই সংগঠন কাঠামোতে দ্বৈত অধীনতার সৃষ্টি হয় বড় প্রতিষ্ঠানে, আধুনিক প্রতিষ্ঠানে, জটিল প্রতিষ্ঠানে। এই ধরনের ম্যাট্রিক সংগঠন কাঠামো ব্যবহার করা হয়। দ্বৈত অধীনতা কেন? কারণ একসাথে দুইজন ব্যবস্থাপক দুটা ভিন্ন আদেশ দিতে পারেন। শহীদ স্যার, নাজমুল স্যার দুইজনেই সমমর্যাদার অধিকারী, দুজন মিলে কাজ সম্পাদন করেন। এজন্য এটা দ্বৈত অধীনতার সৃষ্টি হয়। ইম্পর্টেন্ট এটা। এই পড়াশোনার দিকে ফোকাস করেন, এগুলো গুরুত্বপূর্ণ টপিকস, এগুলো গুরুত্বপূর্ণ টপিকস, বিষয়গুলো খেয়াল রাখতে হবে। সর্বশেষ কমিটি। কমিটি এটাকে বলা হয় কি? ইউনিট, তারপরে বলা হয় টাস্ক ফোর্স, এগুলো, তারপর হচ্ছে জুরি, এগুলো বলা হয়। ঠিক আছে, এখানে অনেকের মানুষের সমাহার, বিশেষ সমস্যা সমাধান করার জন্য তারা একসাথে হয়ে কাজ করে। বিশেষ সমস্যা সমাধানের জন্য এই কমিটি হয় 4 জন 5 জন মিলে একটা কমিটি গঠন করা হয়। সাধারণত কমিটি স্থায়ী এবং অস্থায়ী প্রকৃতির আসে, তবে অস্থায়ী প্রকৃতির বেশি। অস্থায়ী প্রকৃতির সবচেয়ে বেশি কমিটি হয়, যেমন তদন্ত কমিটি। তদন্ত কমিটি কেমন? হঠাৎ করে এই আপনাদের বিজনেস স্কোয়াডে ধরেন ভর্তি কমে গেল, কি ভর্তি কম হয়ে যাওয়ার কারণ কি? ভর্তি হচ্ছে না কেন? ঠিক আছে, আমির স্যার, মারুফ স্যার, শহীদ স্যার তিনজনকে একটা দায়িত্ব দেওয়া হলো। স্যার একটু দেখেন তো কি সমস্যা, হঠাৎ করে ভর্তি কমে যাচ্ছে কেন, স্টুডেন্টরা ভর্তি হচ্ছে না কেন, কি সমস্যা হচ্ছে? কোনো সার্ভিস কম হচ্ছে নাকি তাদের টাকা পয়সা নাই নাকি তাদের পড়াশোনার সময় শেষ? এই যে তিনজন মিলে একটা বিশেষ সমস্যা সমাধান করার জন্য একসাথে হয়েছে, এটা হচ্ছে আমাদের কমিটি। কমিটি সংগঠন। এখানে যেহেতু অনেক মানুষ থাকে, এক একজন একটা মধ্যে এক এক
রকম মত দিয়ে থাকে তারা। মাউস আমির সাহেব একরকম মত দিতে পারে, মাউস একরকম মত দিতে পারে, শহীদ স্যার একরকম মত দিতে পারে। এই জন্য ভিন্নতা সৃষ্টি হতে পারে কিন্তু, ঠিক আছে। কমিটি হচ্ছে বিশেষ সমস্যা সমাধানের জন্য আপনার যে সংগঠন কাঠামোটা গঠিত হয়। স্যার আজকে কমেন্টে ফোকাস কম করতেছে, আসলে পড়া অনেক বেশি, বুঝছেন। নির্দিষ্ট ব্যবস্থাপক নির্দিষ্ট কমিটিকে আদেশ দেয় না। আচ্ছা, বিষয়টা হচ্ছে এরকম, ধরেন আমির স্যারের আন্ডারে আমরা রাখলাম মিহিরকে, মিহির কিন্তু আমির স্যারের আন্ডারে আছে। রিয়াদ স্যারের আন্ডারে আমরা দিলাম হচ্ছে শাহিনকে, রিয়াদ স্যারকে আদেশ দিবে শাহিন সবসময়, সরি শাহিনকে আদেশ দিবে রিয়াদ স্যার। ওকে, নাজমুল স্যারের আন্ডারে আমরা দিয়ে রাখলাম ইস্তিয়াককে, বাস্তবেও আছে সে, যা লেখছে সত্যিই দেখছে এখানে তার আন্ডার আছে। এখন এই যে এটা হচ্ছে আমাদের আদেশের ঐক্যনীতি, ঠিক আছে। কিন্তু আপনি যদি দেখবেন যে কার্যভিত্তিক সংগঠনে, আচ্ছা কার্যভিত্তিক এবং দ্রব্যভিত্তিক দুটা মিলে হচ্ছে আমাদের ম্যাট্রিক্স সংগঠনে একসাথে আমির স্যার আবার রিয়াদ স্যার দুইজনে এক জায়গায় মিলিত হইতে পারে। ওই সময়ে আমির স্যার আদেশ দিল কাজ করতে থাকো, রিয়াদ স্যার বলল এই লাঞ্চের বিরতি। তো কর্মচারীরা কাজ করবে নাকি লাঞ্চের বিরতিতে যাবে, সমস্যা পড়ে যাবে, কারণ দুইজন ব্যবস্থাপক দুইটা ভিন্ন আদেশ দিচ্ছে কর্মচারীদেরকে, তখন তারা দ্বৈত অধীনতায় পড়ে যাবে। এই যে দ্বৈত অধীনতায় পড়ে যাবে, অর্থাৎ শাহিনকে আমির স্যার একটা আদেশ দিল, রিয়াজ স্যার একটা আদেশ দিল, নাজমুল স্যার একটা আদেশ দিল, এই অবস্থাকে বলা হয় দ্বৈত অধীনতা। আর ম্যাট্রিক্স সংগঠন কাঠামোতে দুই ধরনের ব্যবস্থাপক পারস্পরিক সহযোগিতার মাধ্যমে কাজ করে, একটা হচ্ছে কার্যভিত্তিক উৎপাদক ক্রয় বিক্রয় বিভাগ, একটা হচ্ছে দ্রব্যভিত্তিক প্রোডাক্ট এ প্রোডাক্ট বি প্রোডাক্ট সি, দুই ধরনের ব্যবস্থাপক থাকে। এই জন্য দুইটা ভিন্ন আদেশ দেওয়ার প্রবণতা বা এই দুইটা আদেশ দেওয়ার মতো সমস্যা সৃষ্টি হইতে পারে। আচ্ছা, তারপরে কি আছে, হোয়াট ইজ দিস, কি সমস্যা হচ্ছে? নাজমুল স্যার পিক দেখে সালাম দিতেছিলাম। ম্যাট্রিক্সটা আরেকবার বুঝাইয়া দেন, ম্যাট্রিক্সটা এবার ক্লিয়ার হয়েছে কি? ম্যাট্রিক্স বিষয়টা যে দুই ধরনের প্রোডাক্ট একসাথে কাজ করে, দুই ধরনের ব্যবস্থাপকরা একসাথে হয়ে কাজ করে। ওই জন্য একবার দেখেন ম্যাট্রিক্স সংগঠনে আপনার একটা প্রতিষ্ঠানে কি আছে, দেন আমাদের বিজনেস স্কোয়াডে মার্কেটিং এর কাজ আছে, তারপরে হচ্ছে আমাদের উৎপাদনের, ধরেন উৎপাদন করি আমরা, উৎপাদনের কাজ আছে, বিক্রয়ের কাজ আছে। আবার আমরা মনে করেন যে কি কি প্রোডাক্ট সেল করি, শাড়ি, লুঙ্গি, পায়জামা, এগুলো আমরা সেল করে থাকি। আমার তিন ধরনের প্রোডাক্ট আছে। তো এখন হচ্ছে এই শাড়ির দায়িত্বে আছে আপনার শহীদ স্যার শাড়ি বিক্রির দায়িত্বে আছে, লুঙ্গি বিক্রির দায়িত্বে আছে আপনার মারুফ স্যার, আর পায়জামা বিক্রির দায়িত্বে আছে আপনার রোমেন স্যার। তো মার্কেটিং এর কাজ করবে নাজমুল স্যার, উৎপাদনের কাজ করবে রিয়াজ স্যার, বিক্রয়ের কাজ করবে সম্রাট স্যার। তো এখন আপনি দেখেন এই শাড়ির জন্য তো মার্কেটিং এর কাজ করতে হবে, উৎপাদনের কাজ করতে হবে, বিক্রয়ের কাজ করতে হবে। লুঙ্গির জন্য আপনার এই যে মার্কেটিং এর কাজ করতে হবে, উৎপাদনের কাজ করতে হবে, আবার বিক্রয়ের কাজ করতে হবে। পায়জামার জন্য মার্কেটিং, উৎপাদন, বিক্রয় সবগুলো কাজ করতে হবে। আবার মার্কেটিং এর কাজ সবগুলোই আছে, উৎপাদনের কাজ সবগুলোই আছে, বিক্রয়ের কাজ সবগুলোই আছে। তাহলে তখন আপনি দেখেন এই নাজমুল স্যার আর শহীদ স্যার
এখানে একসাথে হবে না? কেন হবে? শহীদ স্যার আর নাজমুল স্যার একসাথে হবে এখানে, দুইজন ব্যবস্থাপক একসাথে হবে এখানে। যে নাজমুল স্যার বলবে মার্কেটিং করার জন্য কিভাবে শাড়ির কিভাবে মার্কেটিং করা যায়। এই কাজগুলো হচ্ছে আমাদের এই ম্যাট্রিক্স সংগঠনে দ্বৈত অধীনতা সৃষ্টি করে। একসাথে দুইজন ব্যবস্থাপক দুইটা ভিন্ন আদেশ দিতে পারে। যেমন হচ্ছে রিয়াজ স্যার কর্মচারীকে একটা আদেশ দিল, ওকে মারুফ স্যার একটা আদেশ দিল, তখন কি হবে? দ্বৈত অধীনতার সৃষ্টি। আগে দ্বৈত অধীনতার বিষয়টা বুঝেন, যে একজন ব্যক্তিকে একই সময়ে দুটা ভিন্ন আদেশ দেওয়া। আচ্ছা, এরপর আমরা আসি আমাদের সহজ টপিকসে, আমরা শেষ করে নিই, আরো পড়াবো সামনে। তো গুরুত্বপূর্ণ কোনগুলো আমি একটু বলে দিচ্ছি প্রয়োজনে। সরকারি অফিসে আপনার এই সরলরেখী সংগঠন বেশি লক্ষ্য করা যায়। হ্যাঁ, সরকারি প্রতিষ্ঠানে সরলরেখী সংগঠনটা বেশি লক্ষ্য করা যায়। সামরিক সংগঠনের প্রবণতা আছে, স্বৈরতন্ত্রের প্রতি ঝোঁক লক্ষ্য করা যায়। এটা হচ্ছে আপনার তুলনামূলক ছোট প্রতিষ্ঠানে ব্যবহার করা যায়। আবার হচ্ছে এই প্রতিষ্ঠানে আদেশের ঐক্যনীতি ভঙ্গ হয়, দ্রুত সিদ্ধান্ত নেওয়া যায়, ভঙ্গ হয় না, আর দ্রুত সিদ্ধান্ত নেওয়া যায়। কেন? কারণ তো নির্বাহী যা বলবে তাই দ্রুত সিদ্ধান্ত নিয়ে নেয়। বুঝতে পারছেন? কারণ আলোচনা করা লাগে না কারোর সাথে। তারপর হচ্ছে আমাদের ওই সরলরেখী পদস্থকর্মী সংগঠন, এই যে উপদেষ্টা থাকে, পরামর্শ সহায়তা দেওয়ার থাকে লোক, এটাই পার্থক্যটা। আচ্ছা, এরপরে হচ্ছে আমাদের কার্যভিত্তিক সংগঠনে কি হয়? কাজকে প্রকৃতি অনুযায়ী ছোট ছোট ভাগে ভাগ করে। ঠিক আছে, এফ.ডব্লিউ. টেলর এটার প্রবক্তা 1880 সালের দিকে, যেটা বলা হয় ফাংশনাল ফরম্যানশিপ। আর কমিটি সংগঠন তো বললাম, এই কমিটিকে বলা হয় বোর্ড, কমিশন, কাউন্সিল, টাস্ক ফোর্স, টিম, বডি, ইউনিট, জুরি, এগুলো বলা হয়। ঠিক আছে, সকলের দায় দায়িত্ব সমান থাকে এই কমিটি সংগঠনে, নানা মুনি নানা মত, এটা লক্ষ্য করা যায়। এক একজন এক এক মত দিতে পারে কমিটি সংগঠনে। ঠিক আছে, কমিটি সংগঠন অস্থায়ী প্রকৃতির হয়, এটা একটু মনে রাখে যে এটা কমিটি সংগঠন হচ্ছে দুই ধরনের, স্থায়ী, অস্থায়ী। যেমন তদন্ত কমিটি অস্থায়ী, ভর্তি কমিটি স্থায়ী। তারপর হচ্ছে ম্যাট্রিক সংগঠন, দুই ধরনের সংগঠন একসাথে কাজ করে, দুই ধরনের কর্মী কাজে নিয়োজিত থাকে এখানে, কার্যভিত্তিক, দ্রব্যভিত্তিক। এটা ম্যাট্রিক সংগঠন কাঠামোতে। এই সংগঠন সম্পদের সর্বোচ্চ ব্যবহার যায়। বড় বড় প্রতিষ্ঠানে তো এইসব সংগঠন ব্যবহার করা হয়। বড় বড় প্রতিষ্ঠানে, জটিল প্রতিষ্ঠানে, আধুনিক প্রতিষ্ঠানে আমাদের এই ম্যাট্রিক সংগঠন কাঠামোটা ব্যবহার করা হয় বর্তমানে। ওকে, এবারে দেখাচ্ছি আমরা কর্মী সংস্থান। কর্মী সংস্থান সম্পর্কে কিছু জানেন কি? হ্যাঁ, তখন আদেশের ঐক্যনীতি মানে নির্দিষ্ট নির্দিষ্ট ব্যবস্থাপক কর্মীর জন্য তো নির্দিষ্ট ব্যবস্থাপক থাকে, তখন তাদের তো আদেশ ঐক্যনীতি মানে, তাই না? হ্যাঁ, মানতে তো তখন বাধ্য, মানবেই। কর্মী সংস্থান, কর্মী সংস্থান, এখানে কিছু গুরুত্বপূর্ণ টপিকস আছে। বর্তমান নাম হচ্ছে মানব সম্পদ ব্যবস্থাপনা। মানব সম্পদ ব্যবস্থাপনা এই কর্মী সংস্থানের বর্তমান নাম, যেটাকে বলা হয় হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট। হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট। মানব সম্পদ ব্যবস্থাপনা। ঠিক আছে, সংক্ষেপ হচ্ছে এইচআরএম। এইচআরএম। আর পূর্বের নাম কি ছিল জানেন? পূর্বের নাম, এটা পূর্বের নাম ছিল পার্সোনেল ম্যানেজমেন্ট। পার্সোনেল ম্যানেজমেন্ট। এর ধাপ আছে 4টি। কর্মী সংস্থানের ধাপ হচ্ছে 4টি। এক নম্বর হচ্ছে কর্মী সংগ্রহ, 2 নম্বর হচ্ছে কর্মী নির্বাচন, 3 নম্বর ধাপ হচ্ছে কর্মী নিয়োগ, আর সর্বশেষ ধাপ হচ্ছে প্রশিক্ষণ ও উন্নয়ন। এই 4টা ধাপ অনুসরণ করতে হয় কর্মী সংস্থানে। হ্যাঁ, এটাকে বলা হয় মানব সম্পদ ব্যবস্থাপনা, বর্তমান নাম হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট, এইচআরএম। পূর্বের নাম ছিল
পার্সোনাল ম্যানেজমেন্ট, ঠিক আছে। পার্সোনাল, পার্সোনাল না পার্সোনাল, আরে পার্সোনাল ম্যানেজমেন্ট, পার্সোনাল, খেয়াল রাখেন পার্সোনাল ম্যানেজমেন্ট। ওকে, এটা একটা অবিরাম প্রক্রিয়া। কেন অবিরাম প্রক্রিয়া? কারণ নিয়মিতভাবেই কর্মী সংগ্রহ করতে হয়, প্রতিষ্ঠানের জন্য কর্মী প্রশিক্ষণ করতে হয়, প্রতিষ্ঠানের জন্য কর্মী দক্ষ জনবল নিয়মিত নিতে হয়, ছাঁটাই করতে হয়, আমাদের কর্মী দরকারই হয়। এটা হচ্ছে একটা অবিরাম প্রক্রিয়া। একে মানব সম্পদ ব্যবস্থাপনা বলে আখ্যায়িত করা হয় কর্মসংস্থান, ঠিক আছে। উৎপাদন প্রক্রিয়ার জীবন হচ্ছে মানব শক্তি, কারণ মানব শক্তি তো অন্য প্রতিষ্ঠানের কাজে লাগায়। এরপরে লাগবে এখান থেকে গুরুত্বপূর্ণ টপিকস। ওকে, মানব সম্পদ ব্যবস্থাপনার প্রথম পদক্ষেপ, এই যে হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট এর প্রথম ধাপ, সেটা হচ্ছে মানব সম্পদ পরিকল্পনা। প্রথম ধাপ হচ্ছে মানব সম্পদ পরিকল্পনা করা। তারপরে কর্মসংস্থান উন্নয়ন, মূল্য প্রদান, কার্যকর সংরক্ষণ, পৃথকীকরণ। কর্মসংস্থানের বর্তমান নাম হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট। মানব সম্পদ ব্যবস্থাপনার মূল উদ্দেশ্য কি? মানব সম্পদের উন্নয়ন। এইটুকু লাগবে। আর এই যে চারটা ধাপ, কর্মী সংগ্রহ, কর্মী নির্বাচন, নিয়োগ, প্রশিক্ষণ, এটা একটু মুখস্থ করেন, মুখস্থ করতে হবে। এটা সেম থাকলে বলে বুঝতে পারতাম, বাদ দেন। দুজন ব্যবস্থাপক একে অপরের সহায়তা করতে গিয়ে তাদের কর্মীর মাঝে দ্বৈততা সৃষ্টি হতে পারে। এখান থেকে দাবিতে প্রশ্ন আসে নাই। গুরুত্বপূর্ণ কম, সংগঠন থেকেও গুরুত্বপূর্ণ কম না, কর্মী সংস্থা থেকে প্রশ্ন আসছে, সংগঠন থেকে আসে না, কর্মী সংস্থা থেকে প্রশ্ন আসছে, কিন্তু গুরুত্ব একটু কমই। ওই প্রেষণাটা গুরুত্বপূর্ণ, নিয়ন্ত্রণটা গুরুত্বপূর্ণ, আর পরিকল্পনা আর প্রথম দুইটা অধ্যায় এরকম পড়াতে হয়। তো এখন তো যদি আইসা পড়ে একটা প্রশ্ন, এই জন্য একটু পড়াইতে হয়, বুঝতে পারছেন? কারণ আইসা পড়া তো অসম্ভব না। ওকে, এরপরে হচ্ছে আমাদের এই যে এটা গুরুত্বপূর্ণ, এখান থেকে প্রশ্ন আসতে পারে, এটা মুখস্থ করতে হবে। কর্মী সংগ্রহের উৎস, কর্মী সংগ্রহ করা যায় দুই জায়গা থেকে, প্রতিষ্ঠানের ভিতরের থেকে, প্রতিষ্ঠানের বাহির থেকে। ভিতরের থেকে সংগ্রহ করা হচ্ছে পদোন্নতি দেওয়া, পদোন্নতি দেওয়া, বদলি করা, শ্রমিক সঙ্গে সুপারিশ, নিয়োজিত কর্মী যারা আছে তাদের কোনো সুপারিশ, রেফারেন্সের মাধ্যমে আসা। ওকে, অভ্যন্তরীণ উৎস। আর যেটা হচ্ছে বাহ্যিক উৎস, বাহির থেকে বিজ্ঞাপন দেওয়ার মাধ্যমে, চাকরি বিনিয়োগ কেন্দ্র থেকে বা বৃত্তিমূলক প্রশিক্ষণ কেন্দ্র থেকে নিয়ে আসা। সবচেয়ে বেশি আসে বিজ্ঞাপনের থেকে, বা বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ডিইউ থেকে, শিক্ষা প্রতিষ্ঠান ডিইউ থেকে, আরইউ থেকে কর্মচারী নিয়োগ দেওয়া, চাকরি বিনিয়োগ কেন্দ্র, বৃত্তিমূলক প্রশিক্ষণ কেন্দ্র, চাকরি সন্ধানী, ইন্টারনেট থেকে সংগ্রহ, জব ফেয়ার থেকে সংগ্রহ, বিজ্ঞাপনের থেকে, শিক্ষা প্রতিষ্ঠান থেকে। পদোন্নতি, পদোন্নতি, বদলি করা, নিয়োজিত কর্মীদের সুপারিশ, রেফারেন্সের মাধ্যমে, শ্রমিক সঙ্গে সুপারিশ, এই পাঁচটা হচ্ছে অভ্যন্তরীণ উৎস। আর এই সাতটা দেখেন বাহ্যিক উৎস। নতুন কর্মচারী নিয়োগ দিলে, নতুন পদ, তখন অবশ্যই বাহ্যিক উৎসটাই ভালো, বিজ্ঞাপন দেওয়াই ভালো, কারণ ওই পদে আগে কোনো লোক ছিল না কখনো, তা আপনি পাবেন কোথায় ওই লোক? অবশ্যই বাইরে থেকে সংগ্রহ করতে হবে। এটা হচ্ছে আমাদের বাহ্যিক উৎস। ধরেন আমরা এখন একটা নতুন একজন মার্কেটিং টিচার নিব। এখন মার্কেটিং টিচারটা যে নিব, ধরেন শহীদ স্যারের একটা আত্মীয় ভাই আছে, তাকে আমরা নিয়োগ দিব। তাহলে এটা কি? নিয়োজিত কর্মী সুপারিশ, এটা হচ্ছে আমাদের অভ্যন্তরীণ উৎস। অথবা আমরা একটা বিজ্ঞাপন দিলাম বিজনেস স্কোয়াড থেকে, আমাদের একটা মার্কেটিং টিচার দরকার, সেটা হচ্ছে আমাদের বাহ্যিক উৎস। ঠিক আছে, বিজ্ঞাপন দেওয়া, অনলাইনে, ইন্টারনেট, চাকরি সন্ধানী, এরা মুখস্থ করা লাগবে। প্রশ্ন আসলে এখান থেকে আসতে পারে, এটা খুবই গুরুত্বপূর্ণ, মুখস্থ করা লাগবে। 1 মিনিট পড়েন। পদোন্নতি, নিচু পদ থেকে উঁচু পদে পদোন্নতি করা। পদোন্নতি, ধরেন ছিল শিক্ষক হয়ে গেছে প্রধান শিক্ষক, ছিল শিক্ষক হয়ে গেছে সহকারী শিক্ষক,
বদলি, এই থানা থেকে ওসি থেকে ওই থানার ওসিতে বদলি করা, নিয়োজিত কর্মীদের সুপারিশ রেফারেন্সের মাধ্যমে আসা, শ্রমিক সঙ্গে সুপারিশ, শ্রমিকরা সুপারিশ করলো। আর বাইরের উৎস কি? বিজ্ঞাপন, শিক্ষা প্রতিষ্ঠান, চাকরি বিনিয়োগ কেন্দ্র, বৃত্তিমূলক প্রশিক্ষণ কেন্দ্র, চাকরি সন্ধানী, ইন্টারনেট, জব ফেয়ার। এটা মুখস্থ করা লাগবে, এটা গুরুত্বপূর্ণ এই অধ্যায়ের। হ্যাঁ, স্বেচ্ছায় সুপারিশ না করে, হ্যাঁ অবশ্যই, যদি আমরা বাইরে থেকে নেই, অন্য প্রতিষ্ঠান, শিক্ষা প্রতিষ্ঠান থেকে নেই, এগুলো হচ্ছে বাইরে। যেমন ঢাকা ইউনিভার্সিটির একটা শিক্ষার্থীকে দিয়ে মার্কেটিং ক্লাস নেওয়াচ্ছি, তাকে আমরা কেউ চিনি না, আমরা দেখে আনছি এখান থেকে খুঁজে, সেটা হচ্ছে অবশ্যই বাহ্যিক উৎস। আমরা তো বলেই দিই কোনগুলো গুরুত্বপূর্ণ, যেমন এটা গুরুত্বপূর্ণ, এটা খুব ভালো করে পড়তে হবে। পদোন্নতির ভিত্তি তিনটি, এটাও গুরুত্বপূর্ণ। এই যে জ্যেষ্ঠত্বের ভিত্তিতে, যোগ্যতার ভিত্তিতে, জ্যেষ্ঠ বা আপনার হচ্ছে জ্যেষ্ঠত্ব প্লাস যোগ্যতা উভয়ের ভিত্তিতে পদোন্নতির ভিত্তি হচ্ছে তিনটা, কিন্তু পদোন্নতি দুই প্রকার। পদোন্নতি দুই প্রকার, আর পদোন্নতির ভিত্তি হচ্ছে তিনটি। পদোন্নতির ভিত্তি হচ্ছে তিনটা। যোগ্যতার ভিত্তিতে যে বেশি দক্ষ তাকে আগে পদোন্নতি দেওয়া। যেমন হচ্ছে আপনাদের মনে করেন যে রিয়াদ স্যার, সম্রাট স্যার, কে বেশি দক্ষ? সম্রাট স্যার, রিয়াদ স্যার বেশি দক্ষ, তাকে পদোন্নতি দিবেন। আমির স্যার, মারুফ স্যার, কে বেশি অভিজ্ঞ? আমির স্যার বেশি অভিজ্ঞ, 13 বছরের অভিজ্ঞ, 10 বছরের অভিজ্ঞতা। জ্যেষ্ঠত্বের ভিত্তিতে আমির স্যার পদোন্নতি পাবে। জ্যেষ্ঠত্ব প্লাস যোগ্যতা উভয় ভিত্তিতে, সাপোজ জ্যেষ্ঠত্ব প্লাস যোগ্যতা দুটা মিশ্রণ করে দেওয়া, সেটা হচ্ছে আমাদের জ্যেষ্ঠত্বের ভিত্তিতে। তবে সরকারি প্রতিষ্ঠানে এটা দেয়, সরকারি প্রতিষ্ঠানে জ্যেষ্ঠত্বের ভিত্তিতে পদোন্নতি দেয়, যে আগে আসছে সে আগে প্রমোশন পাবে, সাধারণত এটা হয় সরকারি প্রতিষ্ঠানে। ওকে, পদোন্নতি হচ্ছে দুই ধরনের। কি কি? ধরেন হচ্ছে পদোন্নতি দুই ধরনের। উলম্ব, যেমন এই প্রতিষ্ঠানে ছিল শিক্ষক, অন্য প্রতিষ্ঠানে দেয়া হয়েছে প্রধান শিক্ষক। আবার সমান্তরাল, সমান্তরাল ছিল এই থানার ওসি, ওই থানায় গিয়েও ওসি আছে, চেঞ্জ হয় নাই, পদ চেঞ্জ হয় নাই, পদ চেঞ্জ হয়ে গেছে নিম্ন বা উচ্চ, সেটা হচ্ছে আমাদের উলম্ব। আর সমান্তরাল হচ্ছে কি? একই পদমর্যাদা থাকবে, একই পদমর্যাদা, সেটা হচ্ছে আমাদের সমান্তরাল পদোন্নতি। তা দুটা পদোন্নতির পার্থক্য বুঝতে পারছেন? আর আরেকটা দেখাইছি হচ্ছে পদোন্নতির ভিত্তি, জ্যেষ্ঠত্ব, যোগ্যতা প্লাস দুইটার মিশ্রণ, 1+2 এর মিশ্রণ। যে আগে আসছে সে আগে প্রমোশন পাবে, যেমন সরকারি প্রতিষ্ঠানে এটা হয় বেশি। আর প্রাইভেট প্রতিষ্ঠানে আপনি দেখতে পারবেন যে বেশি দক্ষ সে আগে পদোন্নতি পাবে। আর এই দুটো হচ্ছে মিশ্রণ, মিক্স করে দেওয়া। একদিকে যোগ্যতাও দেখবে, আবার জ্যেষ্ঠত্বও দেখবে। এটা সহজে তৈরি করা যায় বা বের করা যায়, এটা একটু কঠিন, কারণ কে বেশি দক্ষ কাকে পদোন্নতি দিবে এটা বের করা কঠিন। কর্মী নির্বাচন প্রক্রিয়ার প্রথম ধাপ হচ্ছে আবেদনপত্র সংগ্রহ। আর কর্মী সংগ্রহ পদ্ধতির প্রথম পদক্ষেপ হচ্ছে বিভাগীয় রিকুইজিশন প্রাপ্তি। এটার মানে কি? এটার মানে হচ্ছে আমার প্রতিষ্ঠানের কোন বিভাগে কতজন কর্মচারী খালি আছে সেইটার রিকুইজিশন সংগ্রহ করা, চাকরির আমাদের বিভাগীয় রিকুইজিশন সংগ্রহ করা। বাংলাদেশের সরকারি কর্মী নির্বাচন করে হচ্ছে সরকারি কর্মী কমিশন, আর নিয়োগ দেয় হচ্ছে সংস্থাপন মন্ত্রণালয়, নিয়োগ দেয় সংস্থাপন মন্ত্রণালয়, আর নির্বাচন করে হচ্ছে সরকারি কর্ম কমিশন। এরপরে লাগবে যে এটা গুরুত্বপূর্ণ,
এই যে বিশ্বের প্রথম শ্রমিক সংঘ হচ্ছে নাইট লেবার, আর জাতীয় শ্রমিক সম্পর্ক আইন 1936, এটাও দেখতে পারেন। এই যে এটা লাগবে, এটা মুখস্থ করতে হবে, এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। প্রশিক্ষণের পদ্ধতি, প্রশিক্ষণ দুইভাবে দেওয়া যায়, একটা কাজের মাধ্যমে কাজের সাথে পদোন্নতি, আরেকটা হচ্ছে কাজের বাইরে পদোন্নতি। কাজের বাইরে পদোন্নতি, কাজের মাধ্যমে গুলো মুখস্থ করে ফেলেন, তাহলে সহজ হয়ে যাবে আপনার জন্য। শিক্ষা, পদ, প্রবেশ, কোচিং, পর্যবেক্ষণ, এই পাঁচটা পড়লেও হয়ে যাবে বেশি। ঠিক আছে, ওই হাতে কলমে শিক্ষাদানটা অনেকটা, হাতে কলমে শিক্ষাদান প্রদর্শন একই কথা, তো এই পাঁচটাই আসে। শিক্ষানবিশ প্রশিক্ষণ, শিক্ষানবিশ প্রশিক্ষণটা কি? কাউকে স্থায়ী নিয়োগ দেওয়ার আগে 6 মাস বা 3 মাসের জন্য অস্থায়ীভাবে নিয়োগ দেওয়া, কাজে এক্সপার্ট হলে স্থায়ী নিয়োগ দিবে। পদ ওসি থেকে ওই থানার ওসিতে নেওয়া, পদ পরিবর্তন। প্রবেশন হচ্ছে কি? ইন্টার্নশিপ, যেটা বিবিএ কোর্স করার পরে করতে হয়। কোচিং হচ্ছে কোচিং করা একটা শিক্ষকের আন্ডারে। পর্যবেক্ষণ, নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা। আর এটা হচ্ছে কাজ ছাড়া প্রশিক্ষণ, মানে কাজের বাইরে, ঘটনা, বক্তৃতা, বক্তৃতা, আলোচনা, সেমিনার, অধিবেশন, ঘটনা, ওয়ার্কশপ, অনুভূতি, প্রাতিষ্ঠানিক প্রশিক্ষণ, পদোন্নতির প্রশিক্ষণ, গবেষণা, কর্মশালা, অনলাইন, নাট্যাভিনয়। তার মধ্যে মুখস্থ রাখতে হবে তিনটা জিনিস, যে আগে এটা মুখস্থ করে নেন, পরে বলতেছি, আগে এটা মুখস্থ করে নেন। প্রশ্ন আসলে এখান থেকে আসবে, 100% বলা যায় এখান থেকে আসার সম্ভাবনা বেশি, বুঝছেন? যে বলবে নিচের কোনটি কাজের মাধ্যমে প্রশিক্ষণ, নিচের কোনটি কাজের বাইরে প্রশিক্ষণ, এরকম এমসিকিউ আসে, এগুলো থেকে বেশি আসে। জাস্ট এইটা মনে রাখেন, শিক্ষাপদ, প্রবেশ, কোচিং, পর্যবেক্ষণ। শিক্ষাপদ, প্রবেশ, কোচিং, পর্যবেক্ষণ, এই পাঁচটা হচ্ছে কাজের মাধ্যমে। বক্তৃতা, আলোচনা, সেমিনার, অধিবেশন, ঘটনা, ওয়ার্কশপ, অনুভূতি, নাটক, অনলাইন, কর্মশালা, গবেষণা, পেশাগত, পদোন্নতি, প্রতিষ্ঠানিক, এগুলো হচ্ছে বাহ্যিক। এখান থেকে প্রশ্ন আসে বেশি। ওকে, একটা মিনিট, 1 মিনিট। 10 তারিখ থেকে পরীক্ষা দিয়ে দিছি ইন কোর্সের, 10, 11, 12, 13, 14। আচ্ছা, ওকে। আচ্ছা, এটা একটু পড়েন। দেখেন, ব্যবস্থাপনার পড়াশোনা হচ্ছে পাহাড়ের সমান পড়াশোনা। অনেক টপিকস পড়লে দেখা যায় যে আপনার অনেকগুলো টপিকস গুরুত্বপূর্ণ, অনেকগুলো কম গুরুত্বপূর্ণ। সাধারণত অধিক গুরুত্বপূর্ণ প্রশ্ন থেকেই 11টার মতো 10টার মতো প্রশ্ন হয়, তবে 2টা বা 1টা অবশ্যই বাইরে থেকে আসবে, লেস ইম্পর্টেন্ট থেকে। ওই 2টা বা 1টা পারলে আপনি অনেকটা এগিয়ে থাকবেন, র্যাঙ্ক করার জন্য উপকার হবে। আর যদি আপনি কমন গুলো সবাই যেটা পড়ে আপনিও সেটা পড়েন, তাহলে তো সবাই যদি 10 পায় আপনিও 10 পাবেন। এই জন্য এই ইম্পর্টেন্ট গুলো পড়লেই হবে, এগুলো মিস করা যাবে না। হ্যাঁ, এটা সত্য কথা, কিছু কিছু পড়া আছে ব্যবস্থাপনায়, ওগুলো কখনোই আসে না, তো ওগুলো পড়া একবার রিডিং করে সরে যাবেন। পরীক্ষা হলে তো আপনার সব মনে থাকবে না। পরীক্ষার হলে দেখা গেছে যেগুলো যে গুরুত্ব সহকারে পড়বেন না, এগুলোই বেশি মনে থাকবে, অন্যগুলো কম মনে থাকে। এক্সাম হলের বিষয়টা একটু অন্যরকম ফিলিংস। আর এমনিতে পড়তেছেন বাসায় একরকম, এক্সাম হলে যাওয়ার পরে এই মুখস্থ যা করছেন না, এগুলো একটু মনে থাকে, বাকিগুলো ভুলে যাবেন হঠাৎ করে পড়লেও। কিন্তু একটু ধারণা থাকে, নিজের দক্ষতা বাড়ানোর জন্য পড়লে কি হয়, অ্যানালাইসিস করার ক্ষমতা আসে এবং বোঝা যায় যে এটা এই অপশন হবে না, এই অপশনও হবে না, এটারও হওয়ার চান্স সবচেয়ে বেশি, এরকম করে অনুমান করা যায়। পড়লে জ্ঞান বাড়ে। ইংলিশের আপনার শুধু সিনোনিম অ্যান্টোনিমে যত কষ্ট হয়, পুরো ব্যবস্থাপনা পড়তে গেলে ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার তত কষ্ট হয় না। ইংলিশের সিনোনিম অ্যান্টোনিম পড়ার যতটুকু শ্রম দিতে হয়, তাহলে একটা সাবজেক্ট তো পুরো সাবজেক্টটাও আপনার এত সময় লাগে না, এতটা এত মানে খুব বেশি পড়াশোনা হতো না। আচ্ছা,
তো এখান থেকে প্রশ্ন বেশি আসে তো। আচ্ছা, প্রয়োজনে দেখাচ্ছি প্রশ্ন কিভাবে হয়, কোথা থেকে আসবে। আমি প্রশ্ন সমাধান করে দিচ্ছি। ওকে, বলেন এটা কি হবে। প্রথমটা তো উত্তর দেখে ফেলছেন, তারপর একটু বলেন দেখি এটা কি হবে। ওকে, প্রথমটা উত্তর তো দেখে ফেলছেন, এটার উত্তর বলবো না। স্টাফদের পদোন্নতি নির্ভর করা উচিত শিক্ষার উপর, অবশ্যই জ্যেষ্ঠত্বের উপর, অভিজ্ঞতার উপর, সবকিছুর উপরই, সবগুলোর উপরই পদোন্নতি নির্ভর করা উচিত। এক্সামে কি প্রশ্ন আসে দেখলে বুঝবেন না, জ্যেষ্ঠত্ব আছে, অভিজ্ঞতা আছে, শিক্ষা আছে, সবগুলোর উপরই পদোন্নতি হয়। শিক্ষা দেখে, জ্যেষ্ঠতা দেখে, অভিজ্ঞতা দেখে, এগুলো সবই দেখে। এটা এই অপশনটা না থাকলে এটা আপনি নিতে পারতেন, এই অপশন না থাকলে। এই অপশনটা জ্যেষ্ঠত্ব হচ্ছে মানে যে আগে আসছে, যে আগে এসেছে সে আগে পদোন্নতি পাবে, যে আগে আসছে সে আগে পদোন্নতি পাবে, এটা হচ্ছে জ্যেষ্ঠত্বের ভিত্তিতে। ওকে, তারপর আমরা দেখি কর্মী প্রবেশনে নিম্নের কোন প্রতিষ্ঠানটি ভূমিকা রাখে না। মানে এই যে প্রবেশনে কর্মীর যে প্রবেশন মানে হচ্ছে প্রশিক্ষণ দেওয়ানো হবে, সেখানে কোন কোন প্রতিষ্ঠানটি ভূমিকা রাখে না। রিটেনে এমসিকিউ পড়াচ্ছে, আগে এমসিকিউ দেখেন, রিটেন পরে, এগুলাই এমসিকিউ রিটেনে পড়াবো, রিটেন পরে পড়াবো, আগে এমসিকিউ দেখে নেন। শুনেন, ইউনিভার্সিটি ভূমিকা রাখে, বিআইএম ভূমিকা রাখে, আইবিএ ভূমিকা রাখে, বিআরআরআই এটা ধান নিয়ে কাজ করে, এটা ভূমিকা রাখে না। এই প্রতিষ্ঠানটা আপনার ভূমিকা রাখে না প্রবেশনে। ইউনিভার্সিটি ভূমিকা রাখে, কিন্তু বিআরআই ধান নিয়ে কাজ করে, এটা এখানে কর্মী প্রবেশনে ভূমিকা রাখে না। কোনটি এটা একটু মিস্টেক হয়ে গেছে, এটা একটু বলে দিচ্ছি, এটা হবে অফ দা জব। হ্যাঁ, ওই পাওয়ার পয়েন্ট সলভ করতেছে না। অফ দা জব, অফ দা জব, অফ দা জব প্রশিক্ষণ নয়। কোনটি অফ দা জব? সেমিনার, পেশাগত ডিপ্লোমা কোর্স, কনফারেন্স, ইন্টার্নশিপ, এটা হচ্ছে প্রবেশনা। প্রবেশনা, প্রবেশনটা হচ্ছে অন দা জব, অন দা জব। তাহলে আমরা বলতে পারবো কি কোনটি অফ দা জব প্রশিক্ষণ নয়, এটা হচ্ছে ইন্টার্নশিপ, অর্থাৎ প্রবেশনা পদ্ধতিটা। প্রবেশনা হচ্ছে অন দা জব, প্রবেশনা, শিক্ষানবিশ, তারপরে হচ্ছে কোচিং, পর্যবেক্ষণ, পদাবর্তন, এই পাঁচটা বলছিলে মনে রাখেন, আমাদের এই পাঁচটা কাজের মাধ্যমে প্রশিক্ষণ। আর অফ দা জব সেমিনার হচ্ছে আমাদের, এটা সেমিনার, এটা হচ্ছে আমাদের অফ দা জব, এটা সেমিনার অফ দা জব, পেশাগত ডিপ্লোমা কোর্স অফ দা জব, কনফারেন্স অফ দা জব। চাকরি প্রার্থীদেরকে প্রতিষ্ঠানে চাকরির জন্য আবেদনের জন্য আমন্ত্রণ জানানোর প্রক্রিয়াকে কি বলা হয়? চাকরি প্রার্থীদেরকে, যারা চাকরি করতে চায় তাদেরকে প্রতিষ্ঠানে অ্যাপ্লাই করা পর্যন্ত কাজ করে হচ্ছে সংগ্রহ। আবেদনপত্র, আবেদনের আমন্ত্রণ জানানোর প্রক্রিয়া, ও চাকরি, চাকরি প্রতিষ্ঠানে চাকরিদেরকে, আচ্ছা আচ্ছা বিষয়টা ক্লিয়ার করছি। যারা চাকরি করতে চায় তাদেরকে
চাকরি করার জন্য যে আবেদনপত্র সংগ্রহ, সেটা কর্মী সংগ্রহের কাজ। সংগ্রহ, এটা আপনার কর্মী সংগ্রহ পদ্ধতি। তাদের থেকে নিয়োগ দেওয়া, নির্বাচন করা হচ্ছে, সিলেক্টেড করা হচ্ছে নির্বাচনের কাজ। আর লাস্টে হচ্ছে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে কর্মী উন্নয়নের কাজ। চাকরির জন্য আবেদনপত্র আমন্ত্রণ, আবেদনের আমন্ত্রণ জানানোর প্রক্রিয়াকে প্রথমে যে আবেদনপত্র পর্যন্ত কাজ করে হচ্ছে এই কর্মী সংগ্রহ। কর্মী সংগ্রহ, মানবীয় সম্পর্ক স্কুলের জনককে, এটা একটু মনে রাখেন মেমোরিজ, যে এলটন মেও, মায়োনা মেও, এলটন মেও হচ্ছে মানবীয় সম্পর্ক স্কুলের জনক। এগুলো হচ্ছে আমাদের মেমোরি, স্মৃতিমূলক প্রশ্ন। এই প্রশ্নগুলো অনুধাবন না, যে বুঝার মতো, এটা হচ্ছে বুঝার বিষয়। কোনটি কাজের মাধ্যমে প্রশিক্ষণ পদ্ধতি নয়? কাজের মাধ্যমে প্রশিক্ষণ কোনটা? প্রবেশনা, পর্যবেক্ষণ, পদ আবর্তন, এই তিনটা। আর অনুভূতি প্রবণ প্রশিক্ষণ, এটা আপনার কাজের বাইরে, কাজের বাহিরে। ঠিক আছে? অনুভূতি প্রবণ সেমিনার, বক্তৃতা, ঘটনা, নাটক, অধিবেশন, অনুভূতি, ওকে, এভাবে অনুভূতিপ্রবণ প্রশিক্ষণ। নিচের কোনটি কর্মী সংগ্রহের বাহ্যিক উৎসের মধ্যে পড়ে? বাহ্যিক, অভ্যন্তরীণ এবং বাহ্যিক। বাহ্যিক উৎসের মধ্যে পড়ে না। তা বাহ্যিক উৎস কোনগুলো? বিজ্ঞাপন বাহ্যিক, চাকরি বিনিয়োগ কেন্দ্র বাহ্যিক, ক্যাম্পাস রিক্রুটমেন্ট বাহ্যিক, মানে বিশ্ববিদ্যালয় থেকে রিক্রুটমেন্ট করা। আর পদোন্নতি অভ্যন্তরীণ। এটা একটু ক্লিয়ার কিনা জানান। এক মিনিট। ওকে, এরপর এটা হলো বিশ্ববিদ্যালয়। বিভিন্ন বিশ্ববিদ্যালয় হচ্ছে ক্যাম্পাস রিক্রুটমেন্ট, ক্যাম্পাস থেকে রিক্রুটমেন্ট সংগ্রহ করে বিভিন্ন বিশ্ববিদ্যালয় থেকে প্রস্তাব দেয় চাকরির। আমাদের ক্লাসের অনেক প্রস্তাব দেয় অনেকে। ওকে, মানব সম্পদ ব্যবস্থাপনার প্রথম কাজ কি? ওই যে পরিকল্পনা প্রণয়ন করা। সবার কাজ হচ্ছে প্রথমে পরিকল্পনা। মানব সম্পদ ব্যবস্থাপনার পরিকল্পনা প্রণয়ন করতে হয় প্রথমে। এই যেটা মানব সম্পদ পরিকল্পনা, হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট, HRM, এর প্রথম কাজ হচ্ছে মানব সম্পদ ব্যবস্থাপনা। ওকে, এটা বলেন তো দেখি, স্টাফিং জড়িত কিসের সঙ্গে? অভিযোজন ও মূল্যায়ন, প্রশিক্ষণ ও উন্নয়ন, কর্মী সংগ্রহ, মানে কর্মী সংস্থান। তো এটাও আছে, এটাও আছে, তাহলে এটাও থাকবে, কারণ সবগুলো অপশন আছে, সবগুলোই দিতে হবে। কোনটি কাজের মাধ্যমে প্রশিক্ষণ নয়? তাহলে কাজের মাধ্যমে প্রশিক্ষণ কোনটা? পদাবর্তন, কোচিং, প্রবেশনা, এটা হচ্ছে কাজের বাইরে।
সেমিনার হচ্ছে বাহিরে। মানব সম্পদ ব্যবস্থাপনার পূর্ববর্তী নাম কি ছিল এটা বলেন। মানব সম্পদ ব্যবস্থাপনার আগের নাম কি ছিল আগে? অবশ্যই পার্সোনেল ম্যানেজমেন্ট। এটা উত্তর হবে পার্সোনেল ম্যানেজমেন্ট। উত্তর হবে কি ডি। আর বর্তমান এইচআরএম। এটা একটু গুরুত্বপূর্ণ প্রশ্ন এই প্রশ্নটা। কর্মী সংগ্রহ প্রক্রিয়ার শেষ কাজ আবেদনপত্র এই বিজ্ঞপ্তি প্রদান। এটা হচ্ছে সর্বশেষ কাজ, শেষ। বিজ্ঞপ্তি প্রদান করা শেষ কাজ, তাদের কাজ শেষ। এরপরে হচ্ছে নির্বাচনের কাজ শুরু হয়। কর্মী সংগ্রহের শেষ কাজ হচ্ছে বিজ্ঞপ্তি প্রদান পর্যন্ত। ব্যবস্থাপনার নিয়মে কোনটি প্রথমে আসবে? বেতন, প্রশিক্ষণ, নির্বাচন, কর্মী সংগ্রহ। সবার প্রথম কি আসবে? কর্মী সংগ্রহ। কর্মী সংগ্রহ, তারপরে নির্বাচন, তারপর হচ্ছে বেতন নিয়োগ, আর সর্বশেষ আসবে প্রশিক্ষণ। এই চারটা। তাহলে প্রথম কাজ কি? কর্মী সংগ্রহ। কর্মী সংগ্রহটা আসবে প্রথমে। নিচের কোনটি কর্মী সংগ্রহের বাহ্যিক উৎস নয়, মানে অভ্যন্তরীণ উৎস? পদোন্নতি অভ্যন্তরীণ উৎস। এটা বাহ্যিক, এটা বাহ্যিক, এটা বাহ্যিক, এটা হচ্ছে অভ্যন্তরীণ। তারপরে হচ্ছে আমাদের কোনটি কর্মী সংগ্রহের বাহ্যিক উৎস নয়? একই প্রশ্ন আসছে, তো এটা হচ্ছে বাহ্যিক উৎস নয়। তার মানে অভ্যন্তরীণ উৎস কোনটা? পদোন্নতি। আর বাকি তিনটা বাহ্যিক। এই প্রশ্ন বেশি আসে। প্রতিষ্ঠানের দুই দল কর্মচারীদের মধ্যে বিবাদ সংঘটিত হয়েছিল। এই বিষয়টি তদন্তের জন্য একদল ব্যবস্থাপকের দায়িত্ব দেওয়া হলো। এই দায়িত্বপ্রাপ্ত দলটি কোন ধরনের সাংগঠনের মধ্যে পড়ে বলেন তো? কার্যভিত্তিক, ম্যাট্রিক্স, সরলরৈখিক, কমিটি, কোনটা হবে? এখানে কি হয়েছে? কর্মচারীর মধ্যে বিবাদ হয়েছিল। ডি, কমিটি। কারণ বিশেষ সমস্যা সমাধান করে হচ্ছে কমিটি। ব্যবসা সংগঠনের যোগ্যতা ও অভিজ্ঞতার সংমিশ্রণে কি গড়ে ওঠে? যোগ্যতা প্লাস অভিজ্ঞতার মাধ্যমে আস্তে আস্তে মানুষ দক্ষ হয়ে যায়। দক্ষতা হয়ে যায়, যোগ্যতা এবং অভিজ্ঞতার মাধ্যমে দক্ষতা হয়ে যায়। ওকে, উত্তর হবে কি দক্ষতা। কোন সাংগঠনিক কাঠামোতে একজন কর্মীকে একসাথে কার্যভিত্তিক ও প্রকল্প ভিত্তিক নির্বাহীর নিকট জবাবদিহি করতে হয় এটা বলেন। একসাথে কার্যভিত্তিকও আছে, প্রকল্প ভিত্তিকও আছে। কমিটি, সরলরৈখিক ও পদস্থ কর্মী, ম্যাট্রিক্স, কার্যভিত্তিক, কোনটা হবে? ম্যাট্রিক্স, ইয়েস। এখানে একদিকে প্রকল্প ভিত্তিক থাকে ব্যবস্থাপক, একদিকে কার্যভিত্তিক ব্যবস্থাপক থাকে, এজন্য এটা উত্তর হওয়া উচিত ম্যাট্রিক্স। কোন সংগঠন কাঠামোতে আদেশের ঐক্যনীতি অনুসরণ করে না? এটা একটু বলেন, এগুলো গুরুত্বপূর্ণ প্রশ্ন। আদেশের ঐক্যনীতি অনুসরণ করে না।
ভেরি ভেরি গুড, অনেকেই পারছেন এটা। হ্যাঁ, ম্যাট্রিক্স কাঠামো, কারণ এখানে দুই ধরনের ব্যবস্থাপক, দুইজন ব্যবস্থাপক থাকে, এই কারণে। বিভাগীয় বিভাগীয়করণ ব্যবস্থাপনা কার্যের অন্তর্ভুক্ত। কিসের বিভাগীয়করণ? নিয়ন্ত্রণ, সংগঠন, পরিকল্পনা, কর্মসংস্থান। এটা বলেন দেখি, বিভাগীয়করণ কোন কাজের সাথে জড়িত? কাজকে বিভাগীয় বিভাগে ভাগ করা। অবশ্যই সংগঠনের সাথে সম্পর্কিত। এটা বিভাগীয়করণ হচ্ছে সংগঠনের সাথে সম্পর্কিত। কাজকে বিভিন্ন ভাগে বিভাগ করা, তারপরে দায়িত্ব কর্তব্য সুস্পষ্ট করা। দ্বৈত অধীনতা, ওই কি প্রশ্ন বারবার আসে, ম্যাট্রিক্স। তারপরে হচ্ছে এটা একটু বলেন, সকলের দায়িত্ব অর্থ কারো দায়িত্ব নয়, প্রবাদটি কোন সংগঠনের সাথে মিল আছে? ধরেন আপনার নাজমুল, মারুফ, রিয়াদ, সম্রাট, চারজন মিলে একটা দায়িত্ব দেওয়া হয়েছে, সকলের দায়িত্ব, কিন্তু মারুফ স্যারও দায়িত্ব দেখায় না, সম্রাট স্যারও দায়িত্ব দেখায় না, নাজমুল স্যারও দায়িত্ব দেখায় না, শুধু রিয়াদ স্যার একা করতেছে। এরকম সকলের দায়িত্ব অর্থ কারো দায়িত্ব নয়, এটা হচ্ছে কমিটি। কমিটির অসুবিধা, এটা হচ্ছে কমিটি সংগঠনের অসুবিধা। কমিটি সংগঠনের অসুবিধা হচ্ছে আমাদের এই সকলের দায়িত্ব অর্থ কারো দায়িত্ব নয়। কোনটি কর্তৃত্ব এর সাথে জড়িত? কর্তৃত্ব হচ্ছে দায়িত্ব, যার যতটুকু দায়িত্ব তার ততটুকু কর্তৃত্ব। 50 কেজি কর্তৃত্ব, 50 কেজি দায়িত্ব। 10 কেজি কর্তৃত্ব, 10 কেজি দায়িত্ব। এটা বুঝাইলাম জাস্ট কেজি দিয়ে, মানে দায়িত্ব যতটুকু কর্তৃত্ব ততটুকু থাকবে, দায়িত্ব এবং কর্তৃত্ব থাকে সমান। দ্রব্য কার্যভিত্তিক বিভাগীকরণ, তাহলে কার্যভিত্তিক ম্যাট্রিক্স। নিচের কোনটি সাংগঠনিক সম্পর্ক নির্দেশ করে? সাংগঠনিক সম্পর্ক নিঃসন্দেহে সাংগঠনিক চার্ট, চার্টের সাহায্যে সাংগঠনিক সম্পর্ক নির্দেশ করা হয়। কে কার ঊর্ধ্বতন, কে কার অধস্তন কর্মকর্তা, এগুলো আমরা বুঝি কিভাবে? সাংগঠনিক চার্টের মাধ্যমে। শ্রম বিভাজন ও বিশেষায়নের কোন সংগঠন কাঠামো বৈশিষ্ট্য? শ্রমকে কাজকে ভাগ করা এবং বিশেষায়নের কোন ধরনের সংগঠন? এটা একটু বলেন, এটা একটু কঠিন, বাকিগুলো সহজ প্রশ্ন তো, এটা একটু কঠিন প্রশ্ন করছে যে শ্রম বিভাজন। এটা একটু চেষ্টা করে দেখেন। হ্যাঁ, ছোট ছোট ভাগে ভাগ করবে কাজকে এবং বিশেষজ্ঞ কর্মীকে কাজ দেওয়া হবে মূল দায়িত্ব, যেটা আবিষ্কার করছে এফ.ডব্লিউ. টেইলর। এটা উত্তর হবে কার্যভিত্তিক সংগঠন। কি হবে? কার্যভিত্তিক সংগঠন। ভেরি গুড, নামগুলো দিতেছে, সবাই উত্তর পাচ্ছেন এটা, তবে এটা একটু বললাম, এটা কঠিন ছিল দেখে বলছি। সংগঠন কাঠামো ব্যবস্থাপনার কি নির্দেশ করে? নিয়ন্ত্রণ পদ্ধতি, পারস্পরিক সম্পর্ক ও সমন্বয়, মানবিক গুণাবলী, সিদ্ধান্ত গ্রহণ। এটা একটু ভাইবা বলেন দেখি কারো হয় কিনা। সাতাইশ, পারস্পরিক সম্পর্ক ও সমন্বয় বলতেছে সবাই, খ।
হ্যাঁ, এটা উত্তর এটাই হবে, পারস্পরিক সম্পর্ক ও সমন্বয়। সংগঠন কাঠামোর সাহায্যে এটা আমরা বুঝি, পারস্পরিক সম্পর্ক এবং সমন্বয়, একটু আগে বলছি। সংগঠন বলতে কি বোঝায়? সম্পর্কের গুচ্ছ, কাজের গুচ্ছ, কর্মীর গুচ্ছ, কামালের গুচ্ছ, একই প্রশ্ন বারবার আসে, থাক। সম্পর্কের গুচ্ছ। সংগঠন বলতে কি বোঝায়? এইটা একটু ভুল হয়েছে, বুঝছেন? এটা একটু ভুল হয়েছে, এটা তো হওয়ার কথা না। তো সম্পর্কের গুচ্ছ হবে। সংগঠন বলতে বোঝায় সম্পর্কের গুচ্ছ, মানে সম্পর্কের আপনার একটা চার্ট। উত্তর এটা ভুল হয়েছে, হ্যাঁ, এটা উত্তর দেবেন যে এটা। আহা, এই প্রশ্নটা ভুল হয়েছে। সরলরৈখিক সংগঠনকে অন্য কথায় কি বলে? সামরিক সংগঠন। সরলরৈখিক সংগঠন হচ্ছে সামরিক সংগঠন। এই জন্য এই ভুলটা বুঝাই দিলাম। 28-29 নম্বরটা ভুল। সরলরৈখিক সংগঠন কি? সামরিক সংগঠনের সাথে তুলনা করা হয়েছে। ওই যে ওসি, এসআই, এএসআই, কনস্টেবল, তার নিচে হচ্ছে আনসার, এরকম হচ্ছে আমাদের সামরিক সংগঠনের সাথে তুলনা করা হয়েছে সরলরৈখিক সংগঠনকে। জনাব রুবাইয়ের পরিকল্পনা গ্রহণের পর সে অনুযায়ী কর্তব্য ও কাজ সম্পাদন এবং উপকরণাদি জোগাড়ের পর দ্রুত কাজ শুরু করতে চান, এক্ষেত্রে কোন কাজে তাকে নজর দিতে হবে? পরিকল্পনা করছে, তাহলে তারপরে সংগঠন করতে হবে। পরিকল্পনা করে সংগঠন। দ্রব্য কার্যভিত্তিক, তাহলে ম্যাট্রিক সংগঠন। এটা বলেন, নিচের কোনটি অস্থায়ী প্রকৃতির কমিটি? পরিচালনা পর্ষদ, নির্বাহী পর্ষদ, সমন্বয় কমিটি, তদন্ত কমিটি, কোনটা অস্থায়ী? 32। ওকে, অনেকে উত্তর দিচ্ছেন। হুম, আপনারা এই 4 জন একটা তদন্ত করবেন, ঠিক আছে? তদন্ত করে আমাকে একটা রিপোর্ট জমা দিবেন। রিপোর্টটা হচ্ছে যে আসমা, এই যে আসমা বেগম, আসমা বেগমের আসলে তার নাম কি? সেটা বলে তার নাম নুসাইবা, আসলে তার নাম কি নুসাইবা কিনা এটা একটু তদন্ত করবেন, হ্যাঁ? এই তদন্ত করে আমাকে জমা দিবেন, ঠিক আছে? এই পরশু দিনের মধ্যে, 2 দিন সময়। নীরা, ফাতেমা, প্রিয়াঙ্কা, ফারহানা এরা জমা দিবেন, হ্যাঁ, যে আসমা বেগমের নাম আসলে কি আসমা, নাকি সে যেটা দাবি করতেছে সেটা, হ্যাঁ? ওকে। কোনটি নির্দিষ্ট প্রশাসনিক কাজের জন্য ব্যবহৃত হয়? নির্দিষ্ট প্রশাসনিক কাজ। সরলরৈখিক কার্যভিত্তিক কমিটি, নাকি সরলরৈখিক ও পদস্থ কর্মী সংগঠন? এটাও একটু ভাবেন, এটা একটু বলেন। ওকে, সবাই এটা উত্তর ভুলভাল দিচ্ছে কেন? তেত্রিশ। নির্দিষ্ট প্রশাসনিক কাজের জন্য কোনটি ব্যবহার করা হয়? সরলরৈখিক সংগঠন, কার্যভিত্তিক সংগঠন,
সরলরেখিক ও পদস্থকর্মী সংগঠন, কমিটি সংগঠন। নির্দিষ্ট প্রশাসনিক কাজের জন্য কোনটি ব্যবহার করা হয়? এটা নিয়ে একটু ডাউট হচ্ছে, যদিও উত্তরে মনে হয় সম্ভবত এটা দেওয়া, তবে একটু দেখে নেই। সরলরেখিক ও পদস্থকর্মী সংগঠনে, আচ্ছা এটার ব্যাখ্যাটা একটু দিব না আমি পরে। নির্দিষ্ট প্রশাসনিক কাজের জন্য এটা কোন সংগঠনকে সামরিক, এটা বলা লাগবে না, এটা হচ্ছে সরলরেখিক সংগঠন। দায়িত্ব এবং জবাবদিহিতার নির্ধারণ ব্যবস্থাপনা কোন কাজের সাথে সম্পর্কিত সংগঠন? দায়িত্ব যেমন, জবাবদিহিতা সেরকম। কোন সংগঠন কাঠামো ক্ষণস্থায়ী? কমিটি সংগঠন ক্ষণস্থায়ী, সবচেয়ে ক্ষণস্থায়ী কমিটি সংগঠন। নিম্নের কোনটি সংগঠন কাঠামোতে প্রদর্শিত হয়? সংগঠন কাঠামোতে আমাদের দায়িত্ব প্রবাহ, দায়িত্ব দায়িত্ব কাকে কত দায়িত্ব দেওয়া হয়েছে, দায়িত্ব প্রবাহিত হয়। ভিন্ন মত দেওয়ার সুযোগ থাকে কমিটি সংগঠনে। কমিটি কোথায়? এই যে এখানে, এখানে ভিন্ন মত দিতে পারে। যেমন নীরা বলল স্যার ওর নাম আসমা, আবার দেখা গেছে ফাতেমাকে বলছি, ফাতেমা বলতেছে স্যার ওর নাম মুসাইবা। তারপরে দেখা গেছে আরেকজন আছে যে আমি ফারহানা, সে বলতেছে স্যার ওর নাম এই দুইটার একটাও না, ওর অন্য একটা নাম আছে, অন্য একটা নাম বললো যে ওর নাম হচ্ছে এইটা। তাহলে ভিন্ন মত দেওয়ার সুযোগ থাকে কোথায়? কমিটি সংগঠনে, কমিটিতে। হ্যাঁ, কমিটি শব্দের সমার্থক শব্দ নয় কোনটা? বোর্ড, কমিশন, টাস্ক ফোর্স। আচ্ছা ইউনিটি হবে, ইউনিটি, ইউনিটি সমার্থক শব্দ না। ইউনিট, ইউনিট অর্থ কমিটি, আর ইউনিটি এটা হচ্ছে একতা, একতা, এটা কমিটি না, এটা একতা। আধুনিক সংগঠন কাঠামো কোনটি? ম্যাট্রিক সংগঠন হচ্ছে আধুনিক, এটাও পারবেন এগুলা। এর মধ্যে সমস্যা কি আছে? দ্বৈত অধীনতা সৃষ্টি করে ম্যাট্রিক্স কাঠামো, এটাও পারবেন। নিম্নে কোন সংগঠনটি সামরিক সংগঠনের সাথে তুলনা করা হয়েছে? সামরিক সংগঠন, সামরিক সংগঠন হচ্ছে কি আমাদের সরলরেখিক সংগঠন। ব্যবস্থাপনার কোন কাজটি কার্য সুনির্দিষ্টকরণ প্রক্রিয়ার সাথে জড়িত? সুনির্দিষ্ট করা হচ্ছে সংগঠন, সুনির্দিষ্ট। কোনটি সংগঠন প্রক্রিয়ার পদক্ষেপ নয়? লক্ষ্য নির্ধারণ, এটা হচ্ছে পরিকল্পনা প্রণয়নের সাথে সম্পর্কিত বা নিয়ন্ত্রণের সাথে, কিন্তু এটার সাথে সম্পর্কিত না সংগঠনের সাথে। কোনটি? অন দা জব প্রশিক্ষণ, অফ দা জব প্রশিক্ষণ নয়, অফ দা জব প্রশিক্ষণ নয়। অফ দা জব হচ্ছে এই যে সেমিনার, কনফারেন্স, পেশাগত ডিপ্লোমা। তাহলে পদাবর্তন এটা হচ্ছে আমাদের অন দা জব, এটা হবে উত্তর। অন দা জব, অফ দা জব প্রশিক্ষণ নয়, এটা হচ্ছে অন দা জব। প্রতিষ্ঠানে কর্মী নিয়োগের প্রথম পদক্ষেপ কি? বিভাগীয় রিকুইজিশন সংগ্রহ। প্রতিষ্ঠানে কর্মী নিয়োগের প্রথম পদক্ষেপ নিয়োগ করার আগে পরিচিতিকরণ, উত্তর হবে কর্মী সংগ্রহ। তারপরে কর্মী নির্বাচন, কর্মী নিয়োগ, কর্মী প্রশিক্ষণ, সবার আগে কর্মী সংগ্রহ। প্রতিষ্ঠানে অধীনস্থদের অদক্ষতা নেতৃত্ব বিকাশের ক্ষেত্রে কোন সমস্যা? এগুলো লাগবে না, এখানে একটু সব পড়া দেখা দিব একটুখানি, আর সমস্যা নাই এখানে। প্রথম কাজটি মানব সম্পদ পরিকল্পনা, ওকে। একটু লাস্টে দেখা দেই, বাংলাদেশের সরকারি প্রতিষ্ঠানে জ্যেষ্ঠত্ব ভিত্তিতে পদোন্নতি হয়, এটা লাগবে। প্রশিক্ষণের পদ্ধতি কোনটি? সবগুলোই তো দিছি। আর শোনেন একটু বলে দিয়ে যাই, ওয়ার্কশপ, ওয়ার্কশপ নিম্ন পর্যায়ে না উপযুক্ত? নিম্ন পর্যায়ে। এবার হচ্ছে আমাদের অধিবেশন, মধ্য পর্যায়ে উপযুক্ত প্রশিক্ষণটা। আর সেমিনার উচ্চ পর্যায়ের জন্য উপযুক্ত। প্রশিক্ষণের পদ্ধতি, এগুলো হচ্ছে প্রশিক্ষণ পদ্ধতি, প্রশিক্ষণ। এটা একটু গুরুত্বপূর্ণ, এটা রাখেন। হ্যাঁ, এটা একটু মাথায় গুরু রাখেন, এটা কাজে দিবে। দায়িত্ব কর্তৃত্ব সেম না। দায়িত্ব মানে হচ্ছে তাকে যে আমরা একটা পালন করার যে কর্তব্য দিলাম যেটা করতে হবে, আর কর্তৃত্ব মানে হচ্ছে ক্ষমতা, সেই কাজ পালনের অধিকার, কাজটা পালন করার অধিকার।
মানে দায়িত্ব যতটুকু থাকবে কর্তৃত্ব বা ক্ষমতা ততটুকু থাকবে। যার দায়িত্ব বেশি তার কর্তৃত্ব থাকে বেশি, যার দায়িত্ব থাকে কম তার কর্তৃত্ব থাকে কম, না হলে স্বেচ্ছাচারী হয়ে যায়। বুঝতে পারছেন? এটা দায়িত্ব কর্তৃত্ব বিষয়টা মানে সমান থাকে, সমান দিতে হয়। যতটুকু দায়িত্ব ততটুকু কর্তৃত্ব দিতে হয়। এই তিনটা মনে রাখেন। ওয়ার্কশপ নিম্ন পর্যায়ের উপযোগী প্রশিক্ষণ পদ্ধতি, অধিবেশন মধ্য পর্যায়ের জন্য, সেমিনার উচ্চ পর্যায়ের জন্য, আর ইগো দূর করতে গেলে উচ্চ পর্যায়ের সেটা অনুভূতিপূর্ণ প্রশিক্ষণ দেখতে হয়। অনুভূতিপ্রবণ প্রশিক্ষণ দেওয়া লাগে ইগো দূর করার জন্য। বাস আপাতত এইটুকুই পড়লেই হবে। ঠিক আছে, আমরা যখন সেকেন্ড ডিভিশন দিব আরো ডিটেলসে দেখা যাবে। আপাতত ওকে, আজকে তাহলে এতটুকুই থাক। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।